নমস্কার, আমি অপরাজিতা আঢ্য। আমার সঙ্গে আছেন চিত্র পরিচালক সমর্পণ সেনগুপ্ত। সমর্পণের প্রথম ছবি প্রত্যাবর্তন আঁকতে চলেছে 1লা মে, এবং সমর্পণ খুব দক্ষ এবং খুব সূক্ষ্ম ডিরেক্টর। দক্ষ এই কারণে বললাম যে সিনেমা বানাতে গেলে যা যা জিনিসগুলো জানার দরকার হয় সেগুলো নখদর্পণে। আর সূক্ষ্ম বললাম ওর সূক্ষ্ম অনুভূতির জন্য। সূক্ষ্ম অনুভূতিটা কতটা সেটা আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন। আমার ওকে প্রথম প্রশ্ন হলো, তুই এই ছবিটাই বানাবি তোর প্রথম ছবি হিসেবে ভাবলি কেন? তার কারণ আমি বলছি, এটা খুব সেরিব্রাল একটা ছবি। সেরিব্রাল ছবি অনেক সময় মাসের জন্য হয় না, ক্লাসের জন্য হয় আমরা বলি অনেক সময়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তুই এরকম একটা ছবি, এটাই আমার প্রথম ছবি হবে, এটাই আমি বানাবো, এটা ভাবলি কেন? এটা যদি বলতে হয় তাহলে প্রথমত আমি যখন বাবা হই বিগত তোমার ধর 3 বছর 3.5 4 বছর আগে, তখন থেকে আমি নতুন করে আমাকে একটা অন্যভাবে খুঁজে পাই। কারণ আমি তখন বুঝতে পারছি জীবনের রেসপন্সিবিলিটিটা কি জিনিস। এতদিন নিজে সন্তান হয়ে যে রেসপন্সিবিলিটি গুলো হয়তো বুঝতে পারতাম না, এখন সেটা খুব ঠাহর করতে পারি। এবং তার সাথে যদি একটা যদি ছবির কথায় আসি, বেশ কিছু দিন ধরেই তো ভাবছিলাম একটা ছবি বানাবো, একটা ছবি। কিন্তু এইটুকু জানতাম যে ছবি বানালে মানে যেমন তেমন করে কিছু বানাবো না। যদি বানাই, সে একটা বানাই, দুটো বানাই, কিংবা 10টা বানাই, ভালো কিছু কন্টেন্ট নিয়ে বানাবো, যাতে যাতে একটা কথা একটু বলবো আমি পরে, কন্টেন্ট নিয়ে আমার কিছু বক্তব্য আছে। সো ভালো গল্প যেন হয়। এবার তখন বেশ কিছু ভালো ভালো মানুষের সংস্পর্শে আসি। আসার পর মনে হয় যে একজন ফিল্ম মেকার হওয়ার থেকে অবাধি একজন রেসপন্সিবল ফিল্ম মেকার হওয়াটা বেশি জরুরি। এবং আমার ছবির মধ্যে দিয়ে যদি কোনো একটা বক্তব্য যদি আমার নিজের না থাকে, মানে আমার যদি কোনো নিজস্ব ল্যাঙ্গুয়েজ না থাকে, নিজস্ব বক্তব্য না থাকে, তাহলে সেটা কারোরই মানে কেন দেখবে। মানে আবার হ্যাঁ, তার সাথে আবার উল্টো দিকটাও রয়েছে যে আমার বক্তব্য লোকে কেন শুনবে। সেই বক্তব্যটা এমন হতে হবে যাতে তোমার আমার সবার জীবনের মধ্যে দিয়ে বক্তব্যটা ঘোরাফেরা করে, এটা সূক্ষ্ম একটা হাওয়ার মতো। তো সেখান থেকে আমার মনে হয় যে আজকের সময়ের সব থেকে যেটা ক্রাইসিস, কেউ বলবে টাকা পয়সা ক্রাইসিস, কেউ বলবে কেরিয়ার ক্রাইসিস, কেউ বলবে রিলেশনশিপ ক্রাইসিস, আমি বলবো সময়ের ক্রাইসিস। আজকে আমাদের জীবনে সবকিছু রয়েছে, আমাদের সবকিছু বেড়েছে, কিন্তু সময়টা বড় কমেছে। সময়টা কমেছে আমার সাথে তোমার সময় কাটানো, আমাদের পরিবারের সাথে সময় কাটানো, বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো, সময়টা বড় কম। তাই সময়টা কম নিয়ে, তাই যদি সময়কে নিয়ে একটা ছবি বানানো যায়, তাহলে হয়তো এটা ব্যাপারটা মজা হবে। এবং তখনই আমার মাথায় আছে যে তাহলে যদি সময় তাহলে হয়, তাহলে তিনটে জেনারেশন কেন হবে না, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবার মেবি হয়তো আমাদের বাচ্চা, সে হয়তো 3টে জেনারেশন পাবে না, কিন্তু আমরা যারা দেখেছি, আমরা যারা পাচ্ছি, কেউ 3টে পেয়েছে, কেউ 4টে পেয়েছে, তোমরা তো 4টেও পেয়েছো। 4টে পেয়েছি আমি। 4টে পেয়েছো তুমি, তার আগে আরো 5টা পেয়েছে। সো এইটা কোথায় তো, তাহলে আমরা দিনে দিনে সেটা আমাদের কমছে। যে কমা জিনিসগুলোকে যদি একটা ছবির মধ্যে ধরে রেখে দেওয়া যায়, কারণ কারণ প্রত্যেকটা ছবির একটা আর্কাইভাল ভ্যালু থাকে। এবং সেখানে তোমরা সবাই আছো আমার সাথে, অবভিয়াসলি সেটা একটা মানে মানুষের কাছে থেকে যাবে। সে থেকে যাওয়ার গল্পটা সময়ের গল্পই হোক। একদম, একদম। তোর কাছে কোনটা বল, সময় বেশি গুরুত্বপূর্ণ না গুরুত্বগুলোকে সময় দেওয়া উচিত? আমার কাছে গুরুত্বগুলো এখন অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি আমার কাছেও তাই। কারণ এখন কোন একদম। জায়গায় আমি তোমাকে বলছি, আমি আমার জীবনের ধরো আমি যদি হাফ ঠিক আগে চলে যাই, সেই সময় আমি খুব কম বয়সে আমি চাকরি করতে বেরিয়ে যাই শহরের বাইরে, রাজ্যের বাইরে। তো সেখানে আমি গিয়ে আমি অনেক কিছু দেখি। তো না দেখলে আমি জানি এই দিনটা আজকে আসতো না। আমি খুব ব্লেসড যে আমি দেখেছি। এবং সেখান থেকে না আমি বুঝতে পেরেছিলাম যে মুহূর্তগুলো কোথায় হারিয়ে যাচ্ছে, সেই মুহূর্তগুলো কোথায়, সেই মুহূর্তগুলো কোথায়। তারপর কোভিড এলো। কোভিড আমাদের কাছ থেকে একটা বিশাল মুহূর্ত কেড়ে নিয়ে গেল। এবং মাঝে মধ্যে তো মনে হয় যে নিজের মেমোরির যদি একটা একটা যদি একটা স্ট্রিপ বানানো যায়, মাঝখানে বেশ খানিকটা স্ট্রিপ হাওয়া হাওয়া একদম আমাদের নেই, নেই। আমরা জানি না। না। তাহলে এবার যতটুকু ধরো জানি, সেটাকে নিয়ে যদি এটা কাল্টিভেট করা যায়, এবং তার থেকেও আরেকটা যেটা সব থেকে বড় একটা মানে এটা আমার নিজের প্রতি নিজের দাবি, যে আমার সন্তান যখন বড় হয়ে ছবিটা দেখবে, সে যেন বুঝতে পারে যে আমার বক্তব্যটা কি ছিল। তো এটাই হলো মানে প্রত্যাবর্তন তৈরি হওয়ার
পেছনের গল্প, এবং তার সাথে বড় তারপরে আমার প্রডিউসার। তবে আমার কি মনে হয় জানিস তো, আমি তো জীবনে অনেক ছবি করেছি, অনেক ছবি, টেলিভিশন, টেলিফিল্ম প্রচুর করেছি। আমি সেদিন মনে মনে ভাবছিলাম যে পীযূষ দা যে মারা গেছেন, পীযূষ দার সঙ্গে আমি 15 না 16টা টেলিফিল্ম করেছি। আমি তোকে বলছি এই ছবি কিন্তু তোকে অনেক মূল্য দেবে। তুই যে বললি না যে আমার মেয়ে বড় হলে দেখবে যে বাবা একটা, এবং বড় হলে দেখবে বাবা এরকম একটা ছবি বানিয়েছে এবং খুব গর্ববোধ করবে। সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে। হ্যাঁ, ছবির ব্যবসা নিয়ে তো বলতে পারবো না, কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি সবসময় গল্প পাল্টে যায়। এবার আমি এইখানটাতেই আসি। আজকের দিনে টপ রেটেড একটা টার্ম হলো কন্টেন্ট। কন্টেন্ট। কন্টেন্ট কিন্তু আমরা এই শব্দটা আজ থেকে 5 বছর আগে 6 বছর আগে জানতাম না। আমরা তখন স্টোরি বলতাম, সিড বলতাম, নানান কিছু বলতাম, কন্টেন্টটা বলতাম না। এখন কিন্তু আমরা সবকিছুর মধ্যে কন্টেন্ট খুঁজি। কিন্তু যদি আসলে একটা জিনিস আমরা যে দেখি, তুমি বলো তো যে পথের পাঁচালীর কন্টেন্ট কি ছিল? পথের পাঁচালের কন্টেন্ট ছিল ছিল না, ছিল না। পথের পাঁচালের সব থেকে বড় যদি কন্টেন্ট কিছু থাকে তাহলে ছিলেন ওই দিদা। ঠিক ঠিক আছে। হ্যাঁ, এবার তুমি ভাবো, আজকে যদি পথের পাঁচালী কোনো তুমি একটা রিল বানাও, তুমি কি দিদাকে নিয়ে রিল বানাবে? বানাবে না কেন? না, তুমি তো সেই অপু এবং দুর্গাকে নিয়ে রিল দুর্গাকে, বানাবে। হ্যাঁ। তার মানে হোয়াট ইজ কন্টেন্ট? পথের পাঁচালের সব থেকে বড় কন্টেন্ট ছিলেন উনি, উনি ছিলেন যিনি বৌমার উপর রাগ করে সেই মনে আছে কাপড়টা নিয়ে, কাপড়টা। ঠিক আছে। বাবা! এবং তোমার মানে চুড়িবালা দেবী না, চুড়িবালা দেবী। এবং তোমার মানে শেষ যখন ওই তোমার ওই ঘটিটা যখন হ্যাঁ, গড়িয়ে গড়িয়ে যায়। দ্যাট ওয়াজ দ্য কন্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে। দেখ পথের পাঁচালে তুই যদি কন্টেন্ট করতে চাস প্রত্যেকটা জিনিসে, ওই যে ঢিল মারলো, ওই যে মাকড়সাটা সরে গেল, টপটা পুরোটাই কন্টেন্ট। ওকে তুই কন্টেন্টে আলাদা করে ভাগ করতে পারবি না। তোর আমার ছবিতে হয়তো একটা কন্টেন্ট থাকতে পারে, ওর পরতে পরতে কন্টেন্ট, প্রতিটা কন্টেন্ট ছিল। পুরো পরতে পরতে এবং তার কন্টেন্ট। সাথে আরেকটা কি, কন্টেন্ট যখনই আমরা বলি, আমার মনে হয় এটা বাকিদের কি মনে হয় আমি জানি না, কন্টেন্ট যখন আমরা বলি তখন আমাদের মনে হয় কন্টেন্ট ইজ অলওয়েজ মেড ফর দ্য অডিয়েন্স। তার মানে আমার কন্টেন্ট হলো সেই জিনিসটা যেটা অডিয়েন্স দেখবে, অডিয়েন্স নেবে, এবং প্রচন্ড প্রচলিত কথায় বলতে গেলে অডিয়েন্স খাবে। কিন্তু ডিরেক্টর কিংবা ধরো একটা স্টোরি রাইটার, তার কিন্তু কোনো কন্টেন্ট থাকে না, তার একটা পৃথিবী থাকে, তার একটা ওয়ার্ল্ড থাকে, তার একটা ইউনিভার্স থাকে, যেটা তার ল্যাঙ্গুয়েজে লেখা হয় তার মতো। একদমই। তাই সিনেমার যদি লাইফ আমাদের যদি বাড়াতে হয়, আমার মতে কন্টেন্ট তো, গল্প তো আমাদের আসল জিনিস, সেটা তো থাকতে হবে। সেটা সর্বদাই ছিল, সেটা সত্যজিৎ রায় থেকে শুরু করে সবার ছিল। কিন্তু ওই কন্টেন্ট কন্টেন্ট খুঁজবো 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 খুঁজবো, ওইটা কিন্তু ছিল না। এই সিনেমাটা আমার মনে হয় একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স, এটা একটা প্যারাডাইস, এবং সেটাকে সেই উদযাপনের মতো করে উদযাপন করতে হবে। এবার অপাদিকে যদি আমি জিজ্ঞেস করি, তাহলে আমি তোমার সব থেকে ভালো করে জিজ্ঞেস করবো, মানে আমার যেটা মন থেকে চাইবো জিজ্ঞেস করতে, যে ধরো আমাদের গল্পটা শাশুড়ি বৌমার একটা অদ্ভুত একটা সম্পর্ক আছে, যেখানে বন্ধুত্ব আছে, আবার সেখানে একটা দুজনের প্রতি যেটা আমরা দেখে আছি সেটাও আছে। তোমার জীবনে তুমি যখন শাশুড়ি হবে, তখন তুমি নিজেকে কি শাশুড়ি দেখতে চাইছো? তোমার শাশুড়ির মতো? একদম আমার শাশুড়ির মতো। কারণ আমার জীবনে আমার স্বপ্ন হচ্ছে আমার শাশুড়ি। এবং রূপাদি একটা জায়গায় বললো মনে আছে, কিছু ভাবছো না, ওইটা এক্সাক্ট আমার শাশুড়ি। আমার যদি কোনো কারণে, আমি যেরকম রাত্রির 12টার সময় শুটিং করে নাচতে নাচতে ঢুকি, মা দরজাটা খোলে, তখন মা যার এত এনার্জি কোত্থেকে আসে মা আমার, তখন আমার যদি কোনো কারণে মুখটা শুকনো থাকে, মা এরকম মুখের দিকে তাকিয়ে থেকে, আমার শাশুড়ি যেদিন মরে যাবে সেদিন বোধহয় আমিও মরে যাবো। মানে শরীরে হয়তো বেঁচে থাকবো, কিন্তু আমি মানুষটা বোধহয় মরে যাবো। তাকিয়ে বলে যে কিছু কি হয়েছে মনা? এবং আমার জীবনের কত সিক্রেট যে শুধুমাত্র আমার শাশুড়ি জানে, আর কেউ জানে না। শুধু শাশুড়ি জানে এবং ননদ জানে। সুতরাং আমি আমার শাশুড়ির মতো শাশুড়ি না, আমি আমার শাশুড়ির মতো একজন নারী হতে চাই, একজন মানুষ হতে চাই, যার মধ্যে ওর কোয়ালিটি আছে। এবং শুধু আমার শাশুড়ি না, আমার মাসি শাশুড়িও, বললাম না 88 বছর বয়স, তিনিও ইকুয়ালি গুড এবং কত সুন্দর একটা মাপের মানুষ। এবং আমি লক্ষ্য করেছি, মানে তোমার মানে যতটুকু যা তুমি সোশ্যাল মিডিয়াতে আছো, আমি দেখে বুঝতে পেরেছি, মানে তোমার প্রত্যেক প্রচন্ড প্রগ্রেসিভ,
হুম। 88 বছর কেউ মানে না 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 না, সবাই আমার তো থেকে progressive। ওরে বাপরে বাপ, সবাই ভীষণ মানে আমার বাড়িটা নিয়ে আমার একটা ছবি বানানোর হ্যাঁ, ইচ্ছে আছে, এটা- কোনোদিন এটা- যদি এটা- হয় এটা কোনো- তাহলে আমার বাড়িটা নিয়ে আমার পরিবার নিয়ে আমি একটা ছবি বানিয়ে যাব। থ্যাংক ইউ সমর্পণ। এবার দর্শককে কি বলবি বল। দর্শককে আমি একটা কথাই বলবো যে দেখুন আমরা প্রত্যেকে আর বাদবাকি সব কটা ছবির মতো খুব কষ্ট করে আমাদের প্রডিউসার টিম অনেক কষ্ট করে, আমার প্রতিটা আর্টিস্ট থেকে শুরু করে আমার প্রতিটা টেকনিশিয়ান সবাই আমরা অনেক কষ্ট করে একটা ছবি বানিয়েছি আপনাদের জন্য। তো এটা আমার বিশ্বাস এবং আপনাদের কাছে আমার এটা একটা চাহিদা বলবো যে আপনারা কাইন্ডলি হলে গিয়ে ছবিটা দেখুন। মেবি ছবিটা যদি খারাপ লাগে একদম খারাপ বলুন, কিন্তু একবার দেখে বলবেন, একবার দেখুন, তারপর যদি ভালো লাগে আরো 10টা লোককে বলুন। মানে এটাই আমাদের পাওয়া, এর থেকে বেশি আমরা না কিছু করতে পারি না, আমরা শুধু আর ছবিটা ছবিতে অবশ্যই হলে গিয়ে দেখবেন, কারণ ছবি আমরা বানাই হলে গিয়ে দেখার জন্য, সেটা অন্যান্য কোনো মাধ্যমে দেখার জন্য অপেক্ষা করে থাকি। থ্যাংক ইউ।